রকেটের ত্বরণ। রকেটের ত্বরণ কি? রকেটের ত্বরণ হচ্ছে আমরা বের করব। রকেট হচ্ছে একটা রকেট, মনে করো এই ভূমি থেকে উঠে গেল একটা রকেট, যদি রকেট আগাতে পারি না সুন্দর করে, যাই হোক এই রকেটটা উঠতেছে। সো এটা যে ত্বরণের উপরের দিকে উঠবে, ধরলাম এ ত্বরণের উপরের দিকে উঠবে, সেই ত্বরণটা আমরা বের করার ট্রাই করব। ওকে, আচ্ছা দেখো তো আমরা দেখছিলাম কি না, এফ টি ইকোয়ালস টু কি ছিল? এফ টি ইকোয়ালস টু ছিল হচ্ছে আমাদের ডেল পি ছিল, তাই না? ডেল পি মানে কি ছিল? ডেল পি মানে ছিল হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। এই বলের ঘাত ইকোয়ালস টু ভরবেগের পরিবর্তন সূত্র ছিল না আমাদের একটা? হ্যাঁ। সো এইখানে ডেল পি মানে আমরা বলতাম কি, ডেল পি মানে হচ্ছে মেইনলি এম ওয়ান, সরি এম ভি মাইনাস কত, এম ইউ, রাইট? আচ্ছা, কিন্তু রকেটের ক্ষেত্রে হচ্ছে ভি আর ইউ আমার সেমই হয়, মানে আমি রকেটটাকে সমান বেগে উপরের দিকে নিতে চাই, কিন্তু তাও একটা ত্বরণের পরিবর্তন হবে। কেন হবে জানো? বেগ সেম থাকলে ত্বরণের পরিবর্তন হবে, কারণ এখানে এমটা চেঞ্জ হচ্ছে, মানে ডেল পি তোমার কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো এই এফটা কিন্তু ফোর্স কাজ করবে যদি তোমার ডেল পি এর মান থাকে, রাইট? সো ডেল পি এর মান যদি থাকে তাহলে কিন্তু ফোর্সও থাকবে। এখানে এটা জিরো হলে এটাও জিরো হতো, রাইট? কিন্তু যেহেতু এইটা থাকবে, কেন থাকবে? কারণ দেখো এখানে ভি চেঞ্জ না হলে রকেটের ক্ষেত্রে তোমার কি হবে, মানে জিনিসটা এমন, রকেটের ক্ষেত্রে ডেল পি এর সময় এইটাও ভি থাকবে, এইটাও তোমার ভি থাকবে, কিন্তু এই এমটা যা হবে, এটা যদি বলি এম ওয়ান, তাহলে এই এমটা তোমার হয়ে যাবে এম টু। কেন? রকেট হচ্ছে কিভাবে কাজ করে তোমাকে বুঝতে হবে। রকেটের ক্ষেত্রে এই রকেটটা জ্বালানি ছাড়ে, মানে গ্যাস ছাড়ে, এবং গ্যাস ছাড়ার মাধ্যমে কিন্তু উপরের দিকে সে উঠতে পারে, মানে সে গ্যাস ব্লাস্ট করে, এবং গ্যাস ব্লাস্ট করার মাধ্যমে ধাক্কার মাধ্যমে সে উপরের দিকে উঠে যায়, মানে সে ওই বেগটার পরিবর্তন না করে জাস্ট কি করে, তার ভরের পরিবর্তন করে, জ্বালানির পরিবর্তনটা করে, জ্বালানি নির্গত করে, এবং তার মাধ্যমে সে উপরে কিন্তু উঠতে পারে। ওকে, মানে এইটাই তার থ্রাস্ট ফোর্স আর কি, সে থ্রাস্টের মাধ্যমে সে উপরের দিকে যায়, ধাক্কার মাধ্যমে যায়, এবং ধাক্কাটা দেয় কার মাধ্যমে? সে গ্যাস নির্গত করে অনবরত প্রতি সেকেন্ডে অনেক অনেক, এবং তার মাধ্যমে সে উপরে যেতে পারে। ওকে, সো মোট কথা ডেল পির আগের আগের ইয়া ছিল হচ্ছে কত, এম ইন্টু ডেল ভি, তাই না? আমি এটাকে দেখো এইভাবে লিখতে পারি, এম কমন দিলে কি হয়, ভি মাইনাস কত ইউ, রাইট? আর ভি মাইনাস ইউকে আমরা কি লিখতে পারি, এম ইন্টু কত, ডেল ভি, বেগের পরিবর্তনকে আমরা ডেল ভি লিখলাম। কিন্তু রকেটের ক্ষেত্রে ডেল পি মানে এম ইন্টু ডেল ভি না হয়ে কি হয়ে যাবে বলতো? রকেটের ক্ষেত্রে ডেল পি কোস্ট হবে হচ্ছে ডেল এম ইন্টু ভি, ভি সেম কিন্তু এম এর পরিবর্তন হয়। ওকে, সো আমরা রকেটের ক্ষেত্রে কি লিখতে পারি বলতো, ডেল পি এর জায়গায় এফ টি কোস্ট লিখতে পারি হচ্ছে ডেল এম ইন্টু ভি। ওকে, এখন এখান থেকে কিন্তু আমি বের করতে পারি একটা জিনিস, কি বলতো, যে রকেটের ভি ইকোয়ালস টু কি হবে, রকেটের এফ ইকোয়ালস টু কি হবে, এফ ইকোয়ালস টু হবে হচ্ছে আমার, এফ ইকোয়ালস টু হচ্ছে ডেল ভি, ডেল এম ডিভাইড বাই কত, টি ইন্টু কত, ভি। এই টিটাকে আমরা ডেল টি বলতে পারি। কীভাবে ডেল টি বলতে পারি? কারণ এই টিটাকে ডেল টি বলে আর না বলে, এটা হচ্ছে যতক্ষণ, মানে যে টাইমের মধ্যে এই টিটা হচ্ছে, মানে যে টাইমের জন্য কি হচ্ছে এই ডেল এমটা হচ্ছে, তাই না? মানে যে টাইমে এই ডেল এমটার পরিবর্তন হচ্ছে, মানে এম এর পরিবর্তন হচ্ছে, সেই টাইমে তো এটা, তাই না? সেই টিকে আমরা, এই টিগুলাকে আমরা এফ টি না বলে এফ ইন্টু ডেল টি কিন্তু বলতে পারতাম, তাই না? টি বলা মানে হচ্ছে ডেল টি, অ্যাকচুয়ালি লেখা পড়তেছে নেক্সট সেকেন্ড, এফ ইন্স টু কি লিখতে পারি, ডেল টি লিখতে পারি, রাইট? সো এখান থেকে আমরা এফ এর মান কি পাই বলতো, ডেল এম ডিভাইড বাই ডেল টি ইন্টু ভি। এখন এইটাকে আমরা কি বলতে পারি, সময়ের সাথে ভরের পরিবর্তন, মানে সময়ের সাথে গ্যাস নির্গতের মান পরিবর্তনের হার, রাইট? যেমন আমরা কি লিখি, আমরা জানি ডি ওয়াই ডি এক্স মানে কি, এক্স এর সাপেক্ষে ওয়াই পরিবর্তনের হার, এখানে হচ্ছে টি এর সাপেক্ষে এম এর পরিবর্তনের হার, মানে হচ্ছে টাইমের সাপেক্ষে গ্যাসের ভরের পরিবর্তনের হার। ওকে, তো এটা হচ্ছে গ্যাস নির্গতের হার বলা হয়। এটা কি বলবো আমরা, এই ডেল এম ডিভাইড বাই ডেল টিকে আমরা কি বলবো, গ্যাস নির্গত হার, বাট গ্যাস নির্গমনের হার, গ্যাস নির্গমনের হার। ওকে, এইটা যাই হোক, এই জিনিসটা আমার এখন কাজে লাগবে রকেটের ত্বরণ নির্ণয় করতে। ওকে, ধরি নেক্সট পেয়ে যাই, ধরি এফ ইকোয়ালস টু বড় হাতের এম, এই বড় হাতের এম হচ্ছে, যেহেতু আমরা রকেটের ফোর্স নিয়ে কাজ করতেছি, সো এই বড় হাতের এমটা হচ্ছে রকেটের ভর। ওকে, রকেটের অ্যাকচুয়াল ভর, মানে জ্বালানি না, রকেটের ভর। অ্যাকচুয়ালি তো বলি, এখানে অনেক ঘাপলা আছে, কি ঘাপলা আছে, যখন এই রকেট থেকে, যখন রকেটের ভর যে আমি কাউন্ট করবো, রকেট থেকে তো প্রতি মুহূর্তে গ্যাসের জ্বালানি বের হচ্ছে, তাই না? সো রকেট থেকে যেহেতু প্রতি মুহূর্তে গ্যাসের জ্বালানি বের হচ্ছে, এই বড় এমটাও তো চেঞ্জ হওয়ার কথা, রাইট? আমি বলি এই টপিকটা কেন ইম্পর্টেন্ট না খুব একটা বেশি, কারণ হচ্ছে এখানে অনেক বেশি
অ্যাজিউম করা হয় অনেক বেশি, অনেক ত্রুটি আছে এখানে। যেমন এই এমটা, রকেটের এমটা কিন্তু প্রতি মুহূর্তে তোমার চেঞ্জ হবে, জ্বালানি বের হয়ে যাবে, তোমার এমও কিন্তু চেঞ্জ হবে, কিন্তু অঙ্ক করার সময় এই এমটাকে কনস্ট্যান্ট ধরা, মানে রকেটের ভরকে ধরা হয় যে রকেটের ভর, এটা ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? কারণ এই রকেটের ভর এত বেশি যে হালকা জ্বালানি বের হলে ভরের তেমন একটা পরিবর্তন হয় না, এই জন্যই হচ্ছে এমটা তেমন একটা ধরা হয় না যে এমটা পরিবর্তনশীল, ধরা হয় এমটা ফিক্সড। মানে মোট কথা ধরো রকেটের ভর হচ্ছে তোমার কয়েকশো টন, আর জ্বালানি বের হচ্ছে মনে করো কেজি কেজি, তাই না? তো কয়েকশো টনের কাছে কিন্তু কেজি ম্যাটার না, এই জন্য ধরা হয় এটাকে কনস্ট্যান্ট। যাই হোক, এখান থেকে আমরা রকেটের ত্বরণ বের করতে পারবো। এ ইকুয়ালস টু কত হবে? এফ ডিভাইড বাই কত? এম, রাইট? আমরা কিন্তু এফ এর মান মাত্র পেলাম, কি পেলাম বলো তো? এ ইকুয়ালস টু, এফ এর মান কি ছিল? এফ এর মান আমাদের ছিল হচ্ছে ডেল এম ডিভাইড বাই ডেল টি, জ্বালানি নির্গমনের হার ইন্টু রকেটের বেগ, রাইট? সো কি আসে দেখো তো, ডেল এম, এটাকে লিখতে পারি, দেখো এইভাবে লিখতে পারি, 1/m ইন্টু কত? এফ লিখতে পারি, রাইট? সো 1/mটা সামনে থাকলো, এফ এর মান কত? ডেল এম ডিভাইড বাই ডেল টি ইন্টু কত? ভি। সো এইটাই হচ্ছে তোমার রকেটের ত্বরণের সূত্র, যেখানে এইটা হচ্ছে তোমার জ্বালানি নির্গমনের হার, একটা জিনিস কিন্তু আলাদা জিনিস না। জ্বালানি নির্গমনের হার, এটা রকেটের ভর, এটা রকেটের বেগ। মোট কথা রকেটের বেগ, জ্বালানি নির্গমনের হার এবং রকেটের ভর জানলে তুমি ত্বরণ বের করতে পারবে। এখন এখানে একটা চেঞ্জ হবে, এই সূত্রটা কাজ করবে যদি তোমার পৃথিবীর গ্র্যাভিটির মধ্যে সে না থাকে, মানে পৃথিবীর গ্র্যাভিটির বাইরে গেলে তখন এটা হবে। মানে এটা যখন পৃথিবীর পৃথিবীর জি এর, মানে পৃথিবীর গ্র্যাভিটি এর বাইরে, মানে পৃথিবীর গ্র্যাভিটি এখন আর কাজ করতেছে না তার উপরে, বা কাজ করলে অনেক কম কাজ করতেছে। যদি পৃথিবীর গ্র্যাভিটি কাজ করে তখন এর সূত্র হবে হচ্ছে এ ইকুয়ালস টু 1/m ডেল এম ডিভাইড বাই ডেল টি ইন্টু ভি মাইনাস জি, মানে পৃথিবীর গ্র্যাভিটি সেখান থেকে কি মাইনাস হয়ে যাবে। ওকে, যেমন লিফট উপরে দিকে ওঠার সময় পৃথিবীর গ্র্যাভিটি কিন্তু কি হয়ে যায়, সরি লিফট নিচের দিকে নামার সময় কিন্তু পৃথিবীর গ্র্যাভিটি কি মাইনাস হয়ে যায়, তাই না? সরি, ত্বরণ মাইনাস হয়ে যায়, লিফটের ত্বরণ মাইনাস। যাই হোক, ওই এক্সাম্পল বাদ দিই। সো এখানে কিন্তু যেহেতু রকেটটা পৃথিবীর উপরের দিকে উঠতেছে আর গ্র্যাভিটি কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে, তাই না? রকেটের গ্র্যাভিটি কাজ করতে চায় উপরের দিকে, সো সে যদি পৃথিবীর গ্র্যাভিটিকে টেক্কা দিতে পারে তখন সে উপরে উঠতে পারবে, তাই না? সো কাটাকাটি হয়ে গেলে কি হবে? মনে করো রকেট হচ্ছে 12 ms ইনভার্স টু ত্বরণ উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, আর পৃথিবীর গ্র্যাভিটি মনে করো হচ্ছে 10, তাহলে 12 থেকে 10 যদি কাটাকাটি হয়ে যায় কত থাকে? 2 থাকে না? তাহলে রকেটটা একসাথে 2 ms ইনভার্স টু ত্বরণ উপরের দিকে উঠবে যদি পৃথিবীর গ্র্যাভিটির মধ্যে থাকে, আর পৃথিবীর গ্র্যাভিটির মধ্যে না থাকলে সে 12তেই উঠতো অ্যাকচুয়ালিতে। সো এখানে এইটাই হচ্ছে যে গ্র্যাভিটিটা মাইনাস হয়ে যাবে, তাহলে এইটা কি হবে? এটা হচ্ছে পৃথিবীর জি এর মধ্যে থাকলে, ভেতরে থাকলে, হ্যাঁ, মানে পৃথিবীর আকর্ষণ বলের মধ্যে থাকলে। এখন এই টপিকটা কেন খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি বলি যে এখানে অনেক কিছু অ্যাজিউম করা হয়, যেটা অ্যাজিউম করা উচিত না, প্রপার না, বাট তাও তোমাদের অঙ্কে আসতে পারে, এই জন্য তোমরা সূত্রগুলো মুখস্থ করে নাও, আসলে আসবে না আসতে নাই। দেখো আমি একদম ডিরেক্ট কথা বলবো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট না, এমন বলবো না সব টপিক ইম্পর্টেন্ট, কারণ আমি হচ্ছে তোমাদের লেভেলে নামতে চাই। মানে একটা স্টুডেন্ট কীভাবে পড়লে ভালো হবে, সে কোনটাকে ইম্পর্টেন্স দিবে কোনটাকে ইম্পর্টেন্স দিবে না, যদি তুমি বোঝাতে পারি, তুমি কনফিউশনে না পড়ে, আমার জন্য এইটাই অনেক কিছু। শিখানোর থেকে তুমি যেন কনফিউশনে না পড়ো, এটা অনেক বেশি কথা। শিখায় তো সবাই, তাই না? সব টিচারই শিখায়, বাট তোমাকে একটা প্রপার গাইড দিতে পারবে কয়জন? সেইটাই হচ্ছে আমি বললাম যে কোনটা ইম্পর্টেন্ট আমি কিন্তু বলে দিব এখান থেকে, এবং কোনটা তোমাকে এক্স্যাক্টলি করতে হবে সেটাও বলবো। দেখো আমি অনেক বেশি প্রতিবেদন পড়াই না, কেন পড়ি না? তোমার ক্লাসে যখন প্রতিবেদন পড়ায়, বুকে হাত রেখে বলো যে কয়জন তোমরা হচ্ছে প্রতিবেদন দেখো, টিচারের প্রতিবেদন? আসলে দেখো না কেউই, তাই না? তেমন একটা, মানে হাতে গোনা 2-1 জন দেখে। সো 2-1 জনের জন্য পড়ানোর ফলে তো লাভ হবে না, পড়তে হবে সবার জন্য। যখন তোমরা জিনিসটা শিখবা তখন তোমরা তোমার নিজেদেরই একটা ইন্টারেস্ট জাগবে যে আমি একটু প্রতিপাদনটা দেখি যে কীভাবে সূত্রটা আসছে। হ্যাঁ, আমি অনেক প্রতিবেদন দেখাই, অনেকটা দেখাই না, কারণ হচ্ছে যেগুলো আমার প্রয়োজন হবে না ইন্টার লাইফে, অ্যাডমিশন লাইফে, সেগুলো আমি পড়ে কী করব? এমনিতেই সিলেবাস অনেক বড়, অনেক পড়াশোনা, তার উপরে এত জিনিস, এত পড়ে কী করব? এমন হতো যে আমার শুধু ফিজিক্স পড়া লাগে, ঠিক আছে, আমি ফিজিক্সে সব শিখতাম। আমার শুধু কেমিস্ট্রি পড়া লাগে, কেমিস্ট্রি সব শিখতাম। তোমার ফিজিক্স পড়া লাগে, কেমিস্ট্রি পড়া লাগে, আইসিটি পড়া লাগে, বাংলা পড়া লাগে, ইংলিশ পড়া লাগে, কত কিছু পড়া যায়, তাই না? সেই ক্ষেত্রে কীভাবে ভালো রেজাল্ট করা যায় এবং অ্যাডমিশনে ভালো রেজাল্ট করা যায়, এইটার দিকে ফোকাস করতে হবে। ওকে, আর জানার তো শেষ নেই, জানার ইচ্ছা থাকলে ইউটিউব কর, গুগল কর, সব কিছু শেখা যায়। আচ্ছা, সো এখন আমরা যাব হচ্ছে অন্য একটা টপিকে। হ্যাঁ, এই অন্য টপিকটা হচ্ছে আমাদের যখন একটা বস্তু ঘুরে তখন তার মধ্যে কিছু প্রপার্টিস আমরা অ্যাপ্লাই করতে পারি, বা তার কিছু প্রপার্টিস থাকে, সেইটাকে আমরা বলি হচ্ছে, মানে অনেক জিনিসই পড়বো, বাট এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি সম্পর্কিত আমরা কিছু জিনিস এখন পড়বো।
মানে একটা বস্তু যখন চলমান থাকে, রাস্তায় চলে, তখন তার কি থাকে, বেগ থাকে, তাই না? তার ত্বরণ থাকে, তার ভর থাকে, রাইট? সিমিলারলি একটা বস্তু যখন কৌণিক পথে ঘুরে, মানে গোল গোল পথে ঘুরে বা কোনাকুনি পথে ঘুরে বা এইভাবে ঘুরে, এভাবে কৌণিক পথে করে ঘুরে, তখন তার মধ্যে আরো অন্যান্য প্রপার্টিস আসে। দেখো এইটা আমাদের এখন পড়ার বিষয় না, আমাদের পড়ার বিষয় হচ্ছে এভাবে গোল গোল ঘুরলে তার মধ্যে কী কী প্রপার্টিস আসতে পারে, কী কী প্রপার্টিস থাকবে, একটা বস্তুকে ঘোরালে কী কী প্রপার্টিস আসবে, আমরা সেগুলা শিখবো। ওকে, আচ্ছা সেগুলা দেখো কি কি। কৌণিক সরণ, কৌণিক সরণ কি নর্মাল সরণ যেমন এস বা এক্স আমরা বলি, কৌণিক সরণ হচ্ছে থিটা। হ্যাঁ, থিটাটা কি, যদি মনে করো একটা বস্তু আমি হচ্ছে এখানে সুতায় বেঁধে ঘোরাচ্ছি, মনে করো এই সুতায় বেঁধে এখান থেকে একটা বস্তু ঘোরাচ্ছে, এই যে বস্তুটা ঘুরতেছে, সো যদি সে এইখান থেকে এইটুকু অতিক্রম করে, সে কতটুকু অতিক্রম করলো দেখো তো, ধরলাম 90 ডিগ্রি, তাহলে তার কৌণিক সরণ হবে হচ্ছে 90 ডিগ্রি। মানে কৌণিক সরণটা কিন্তু মিটার না, এটা কিন্তু ডিগ্রি। যদি সে পুরো একবার ঘুরে আসে তার কৌণিক সরণ কত হবে, 360। দুইবার ঘুরে আসলে কৌণিক সরণ কত হবে, 360 প্লাস 360 যা হয় তাই 720 সম্ভবত, তাই না? সো আমরা হচ্ছে কৌণিক সরণ বুঝলাম কি, নর্মাল সরণ যেমন মিটারে ধরা হয়, সেন্টিমিটার ধরা হয়, কৌণিক সরণ কিন্তু এগুলা না, এটা হচ্ছে ডিগ্রি, কত ডিগ্রি ঘুরলো। ওকে, সিমিলারলি কৌণিক বেগ, নর্মাল পথে চলে যেমন একটা সরলরৈখিক বেগ থাকে, এটা কিন্তু শুধু বেগ না, এটার নাম হচ্ছে সরলরৈখিক বেগ। সিমিলারলি কৌণিক পথে ঘুরলে আমরা কৌণিক বেগ মান বের করতে পারি, তাই না? নর্মাল বেগের সংজ্ঞা কি, সময়ের সাপেক্ষে সে যতটুকু পথ অতিক্রম করলো, যতটুকু সরলরৈখিক পথ অতিক্রম করলো তাকে তার কি বলবো, বেগ বলবো। সিমিলারলি কৌণিক বেগ কি, সময়ের সাথে সে কতটুকু কৌণিক পথ অতিক্রম করলো তাকে তার কৌণিক বেগ বলবো। মানে সে যদি 1 সেকেন্ডে 90 ডিগ্রি অতিক্রম করে, 90 ডিগ্রি মানে কত, পাই/2, তাই না? রেডিয়ান নিতে হবে, এটা অবশ্যই ডিগ্রিতে না, রেডিয়ানে। ওকে, এই থিটা কিন্তু ডিগ্রিতে না, রেডিয়ানে হবে সবকিছু। যাই হোক, ধরো যে একটা কণা গোল গোল পথে ঘুরতেছে এবং সে 1 সেকেন্ডে পাই/2 পথ অতিক্রম করলো, তার মানে তার কৌণিক বেগ কত, পাই/2। এই কৌণিক বেগকে প্রকাশ করা হচ্ছে ওমেগা দ্বারা। সো ওমেগা হচ্ছে কৌণিক বেগ, যেটা হচ্ছে সময়ের সাথে কৌণিক সরণ পরিবর্তনের, কৌণিক সরণের হার, পরিবর্তনের হার আর কি, বুঝা গেছে? এমন আরো সব কিছুর একটা কৌণিকের জিনিস আছে, যেমন আমরা যেমন নর্মাল বল বলি, কৌণিকের ক্ষেত্রে এটাকে আমরা টর্ক বলি। ডিফারেন্ট জিনিস, সেম জিনিস না, ডিফারেন্ট জিনিস। ওকে, যেমন আমাদের শুধু ভরবেগ আছে, আবার কৌণিক ভরবেগও কিন্তু আছে। এই সব জিনিসগুলো আমরা পড়বো, এইগুলো জিনিস আমরা যাব, কিন্তু তার আগে হচ্ছে আমরা বল সম্পর্কিত কিছু পড়বে, তারপরে যাবো আর কি। মানে বলের পড়াগুলো শেষ করে একবারে তারপরে আমরা যাব। বলে কিন্তু অনেক পড়া আছে, আমরা হচ্ছে মেইন টপিকগুলো আগে শেষ করব, তারপরে এই কৌণিক টপিকের মধ্যে আমরা ঢুকবো। আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম, আমাদের মেইন পড়াগুলো শেষ হলে আমরা এখান থেকে ঢুকবো। আচ্ছা, আমরা একটু দেখি যে এই কৌণিক বেগ আর নর্মাল বেগের মধ্যে সম্পর্কটা কি, দেখি একটু দেখার চেষ্টা করি। দেখো, আমাদের সরলরৈখিক বেগ, সরলরৈখিক যে বেগটা, এটা কিন্তু আমাদের গতি চ্যাপ্টারে আছে যে কৌণিক বেগ এবং সরলরৈখিক বেগের মধ্যে সম্পর্কটা কি। সরলরৈখিক বেগ আমাদের যদি ভি হয় এবং কৌণিক বেগ, কৌণিক বেগ যদি হয় ওমেগা, তাহলে ভি আর ওমেগার মধ্যে সম্পর্ক হচ্ছে ওমেগা ইকুয়ালস হচ্ছে ভি ডিভাইড বাই আর। এই আরটা আবার কি, এই যে যে অক্ষকে কেন্দ্র করে এই বস্তুটা ঘুরতেছিল, তাই না, সেই অক্ষ থেকে মানে কেন্দ্র থেকে দূরত্বটাই হচ্ছে আমার কি, আর। এবং এখানে ভি আর ওমেগা কি, ওমেগা তো জানি যে কত ডিগ্রি মানে গেল পার সেকেন্ডে, তাই না? ভিটা কি, এখানে কিন্তু ভি আছে, ভি কি, এই যে যে কোনো একটা মুহূর্তে যদি স্টপ করো তাহলে স্পর্শক বরাবর, মানে মনে করো এটা এদিকে যাচ্ছে, হ্যাঁ এদিকে যাচ্ছে, এই যে কোনো একটা মুহূর্তে স্টপ করলে এর স্পর্শক বরাবর এদিকে যে বেগটা পাওয়া যায়, এই দিক মনে করো এই মুহূর্তে এসে আমি মনে করো সুতা দিয়ে একটা বস্তু ঘোরাচ্ছি, মনে করো সুতা দিয়ে একটা বস্তু ঘোরাচ্ছি, মনে করো এই পয়েন্টটা ছেড়ে দিলাম, তাহলে এটা এদিকে চলে যাবে না? তাহলে যে পয়েন্টটা ছেড়ে দিব তার স্পর্শক বরাবর এই বস্তুটা কিন্তু চলে যাবে, এবং সেই ধরো ছাড়লাম না বাট গেস করলাম যে চলে যাবে, সো এই স্পর্শক বরাবর যে যাওয়ার যে বেগটা হবে সেটা কিন্তু তোমার সরলরৈখিক বেগ। মানে যেখানে কৌণিক বেগ আছে সেখানে কিন্তু নর্মাল বেগও আছে, বুঝা গেছে? মানে গোল গোল পথে ঘোরার ক্ষেত্রে তোমার, মানে বৃত্তাকার পথের ক্ষেত্রে তোমার ওমেগাও থাকবে, নর্মাল বেগও থাকবে। এদের মধ্যে সম্পর্ক কি, যদি এটা আর ব্যাসার্ধে ঘুরে তাহলে ওমেগা ইকুয়ালস টু কত, ভি বাই আর। এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু ওমেগা আর। ওকে, আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখবো, যে দেখলাম যে নর্মাল সরণের এখানে কৌণিকের ক্ষেত্রে কি, কৌণিক সরণ, নর্মাল বেগ আছে, আমাদের কৌণিক বেগ আছে। ইভেন আমাদের কিন্তু আরো অনেক জিনিস আছে, বললাম কৌণিক কি আছে, কৌণিক ত্বরণ আছে আমাদের। নর্মাল ত্বরণ যেমন আছে, কৌণিক ত্বরণ আছে, কৌণিক ভরবেগ আছে, তাই না? যেমন বল ছিল, এখানে টর্ক আছে। এবং নর্মাল সরলরৈখিক পথে চলার সময় আমাদের যেমন ভর আছে, এবং কৌণিক পথে সেই ভরটাকে আমরা বলি হচ্ছে জড়তার ভ্রামক বা আই। ওকে, মানে
এই আইটা হচ্ছে বেসিক্যালি ওই আমাদের এম এর কপি, এমটা যে কাজ করতে এখানে আইটা সেম কাজ করে। ওই যেমন ওমেগা যেমন ভি এর কাজ করে, কৌণিক ত্বরণ যেমন নর্মাল ত্বরণের কাজ করে, তাই না? টর্ক যেমন ফোর্সের কাজ করে, মানে ফোর্সের সিমিলার রাশি। সিমিলারলি এই আইটা হচ্ছে আমার কি ভরের একটা সিমিলার রাশি, সিমিলার না বাট সিমিলার একটা রাশি। ওকে, আমি বোঝানোর জন্য বলতেছি। সো জড়তার ভ্রামক জিনিসটা কি, ইংরেজির নাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। সেই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হচ্ছে ওই যে বললাম একটা বস্তু ঘুরলে বিভিন্ন তার আরও বেশি প্রপার্টিস আবিষ্কার হয়, যেমন বেগের হয়ে যায় কৌণিক বেগ, মানে বেগের সাথে সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কৌণিক বেগ। শুধু ভরবেগ, আরও হয় কি কৌণিক ভরবেগ। তারপরে সিমিলারলি হচ্ছে তার ভরের মতো সিমিলার আরেকটা প্রপার্টিস আমরা পাই হচ্ছে জড়তার ভ্রামক। মানে জড়তার ভ্রামকটা হচ্ছে, ভর তো মেনলি জড়তা, তাই না? যার ভর বেশি তার জড়তা বেশি। সিমিলারলি জড়তার ভ্রামকটা হচ্ছে একটা গোল পথে ঘূর্ণায়মান একটা বস্তুর ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ধরো আমি একটা আঁকি আগে। ধরো তোমার এই একটা বস্তু, হ্যাঁ, ধরো তোমার এই একটা বস্তু। এখন তুমি এই বস্তুটাকে কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছ, মনে করো এই অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছ, এটা কোনোভাবে তুমি বেঁধে মনে করো ঘোরাচ্ছ এটাকে, হ্যাঁ। লাইক ধরো আমার হাতটা হচ্ছে সুতা আর এই কলমটা মনে করো একটা বস্তু, সো আমি এটাকে এভাবে ঘোরাচ্ছি, হ্যাঁ, এভাবে ঘোরাচ্ছি। সো কি হবে, এই জিনিসটা কত দূরে আছে, এখান থেকে সামথিং একটা দূরত্ব আছে, রাইট? কিন্তু প্রত্যেকটা কণা কি সেম দূরত্ব? দেখো তো, এই কণাটার দূরত্ব কিন্তু এই অক্ষ থেকে একটা, এইটার দূরত্ব কিন্তু আরেকটা, আবার এই দূরত্বটা কিন্তু আরেকটা, রাইট? আবার দেখো এই দূরত্বটা কিন্তু আরেকটা, মানে এই বস্তুটার প্রত্যেকটা কণার মানে প্রত্যেকটা টুকরার দূরত্ব কিন্তু অক্ষ থেকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না? জড়তার ভ্রামক হচ্ছে এই প্রত্যেকটা কণা এই বস্তুটার মধ্যে যদি এই কণাটার ভর হচ্ছে m1, ধরলাম এই কণাটার ভর হচ্ছে m2, ধরলাম এই কণাটার ভর হচ্ছে m3। সো এই m1 থেকে এই বস্তুটার দূরত্ব ধরলাম হচ্ছে r1, ওকে। m2 থেকে অক্ষের দূরত্ব ধরলাম হচ্ছে r2, বস্তু দূরত্ব বলছি, হয়তো ভুল, একটা অক্ষের দূরত্ব হবে। আচ্ছা, m3 থেকে ধরলাম অক্ষের দূরত্ব হচ্ছে r3। জড়তার ভ্রামক হচ্ছে এই ভর এবং দূরত্বের স্কোয়ার, ভর এবং অক্ষ থেকে দূরত্বের কি স্কোয়ার, মানে জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার। সো m1 এর জন্য কি হবে, m1 r1 স্কোয়ার। কিন্তু এই সবগুলা পয়েন্টের ভরটা আমার যোগ করতে হয়, মানে এই মধ্যে যত পয়েন্ট হয়, মানে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার, প্রতিটা কিন্তু mr স্কোয়ার। এমন প্রত্যেকটা কণার দূরত্ব অক্ষ থেকে, মানে প্রত্যেকটা কণার ভর এবং তার অক্ষ থেকে দূরত্ব যদি আমি স্কোয়ার করি এবং গুণ করি, তাহলে যে মানটা হবে এটাই হচ্ছে এই বস্তুটার জড়তার ভ্রামক আই। মানে আই হচ্ছে এই পুরো বস্তুটার প্রত্যেকটা কণা এর ভর, এবং সেই ভরের সাথে গুণ হবে হচ্ছে সেই কণাটা অক্ষ থেকে কত দূরে আছে তার স্কোয়ার, গুণ হবে হচ্ছে ওই দূরত্বের কি স্কোয়ার। এমন প্রত্যেকটা কণাটা যদি আমি অ্যাড করি, তখন যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই বস্তুটার মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। কিন্তু এখন তুমি চিন্তা করো, যদি একটা বস্তু থাকে এর মধ্যে কত কোটি কোটি কণা আমাকে ভাঙতে পারে, তাই না? এবং একটা কণায় ভাঙলে তাকে আরো ছোট ছোট কণায় ভাঙতে পারে, এমন মনে করো কত কত কণায় ভাঙা যাবে এটাকে, তাই না? সো এটা কি অসীম পর্যন্ত যেতে পারে অ্যাড করলে, মানে অনেক এত বড় হবে যে তোমার ধরবে না খাতার মধ্যে, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা এর রেডিমেড সূত্র পড়বো, মানে কি হবে, এটাকে আমরা একসাথে করতে পারি, ইন্টিগ্রেশন করে এটাকে আমরা এক করতে পারি, মানে কি হবে, একটা শর্ট ফর্ম এটাকে আমরা লিখতে পারি। যেমন জিনিসটা হচ্ছে এমন, এই বস্তুটার এই সব যোগ করে জড়তার ভ্রামক যা হবে, দেখা যায় যে এর বস্তুটার ভর কেন্দ্র একটা জায়গা আছে, তাই না? ধরলাম এই বস্তুটার ভর কেন্দ্র হচ্ছে এইখানে। ভর কেন্দ্র কি, যেই পয়েন্টে সব ভর পুঞ্জীবিত আছে মনে করা যায় বা বলে ধরা যায়। লাইক ধরো এই কলমটার আমি যদি এইখানে ধরি, এটা কিন্তু পড়ে যাবে, এইখানে ধরলেও পড়ে যাবে, কিন্তু মাঝখানে একটা পয়েন্টে যদি আমি ধরি, এই কলমটা কিন্তু আর পড়বে না। কেন বলো তো? কারণ এই পয়েন্টটাতেই, এই যে এই পয়েন্টটাতে হচ্ছে এই কলমটার সব ভর কিন্তু পুঞ্জীবিত আছে, এবং আমি ওই পয়েন্টটাতেই ধরছি, মানে ওই পয়েন্টটাকে আমি পুশ করতেছি, উপর দিকে পুশ করতেছি, এই জন্য কী হবে, কলমটা কিন্তু আর পড়বে না। কিন্তু এদিকে ধরলে কিন্তু পড়ে যাবে, কারণ ভরটা কিন্তু এদিকে বেশি, রাইট? সো সিমিলারলি এই বস্তুটারও একটা পয়েন্ট আছে যেখানে সব ভর আছে বলে মনে করা যায়, মানে ওই পয়েন্টটাতেই সব ভর থাকে এমন মনে হবে তোমার। সেই পয়েন্টটা থেকে অক্ষের দূরত্বর স্কোয়ার যা হবে, ধরলাম এই সব ভর হচ্ছে m, এবং এই পয়েন্টটা থেকে অক্ষের দূরত্ব ধরলাম হচ্ছে k, হ্যাঁ, এই ভর কেন্দ্র থেকে অক্ষের দূরত্ব ধরলাম k, তাহলে কি হবে,
এম কে স্কোয়ার, এইটাই হবে হচ্ছে আমার এই বস্তু জড়তার ভ্রামক। তুমি কে এর জায়গায় আরও ধরতে পারো, এম আর স্কোয়ার। এই আরটা কি, ভর কেন্দ্র থেকে ওই অক্ষের দূরত্ব, তুমি যা খুশি ধরতে পারো। ওকে, এইটাকে বলে হচ্ছে জড়তার ভ্রামক। এই প্রত্যেকটা পয়েন্ট অ্যাড করা তো আমাদের পক্ষে পসিবল না, সামেশন করা পসিবল না, তাই না? এই জন্য আমরা হচ্ছে একটা আরেকটা সূত্র পাই, যেটা হচ্ছে ভর কেন্দ্র এবং ভর কেন্দ্র থেকে দূরত্বের স্কোয়ারের গুণফল, এটাই হচ্ছে আমার কি জড়তার ভ্রামক। এই ভর কেন্দ্র থেকে অক্ষের দূরত্বকে আমরা বলি হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। মানে কে, এই কে কে বলা হয় হচ্ছে কে ইকস হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। সো এই জিনিসটা কি যেন আমরা দেখলাম, যে যে বস্তুটা মনে করি একটা বস্তু এই অক্ষের চারপাশে ঘুরতেছে, মনে করি এভাবে ঘুরতেছে, তাহলে এই বস্তুটার ভর কেন্দ্র থেকে অক্ষের যে দূরত্ব, এটাকে আমরা বলি হচ্ছে কি চক্রগতির ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, চক্রগতির ব্যাসার্ধ বুঝলাম। এখন আমরা হচ্ছে বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামকের সূত্র পড়বো, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন বস্তুর ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করা লাগতে পারে। তখন আমরা কিন্তু প্রতিটা জিনিসের ক্ষেত্রে কিন্তু সূত্র সেম হবে না। যেমন বস্তুর যদি শেপ ডিফারেন্ট হয়, তার জড়তার ভ্রামকের সূত্রও কিন্তু ডিফারেন্ট হবে। বেসিক সূত্র সেম, যে ভর এবং ভর কেন্দ্র মানে ভর কেন্দ্র থেকে অক্ষের যে দূরত্ব, সেটা যদি কে ধরি, তাহলে এম এবং কে এর স্কোয়ারই হবে হচ্ছে কি তোমার জড়তার ভ্রামক। কিন্তু তুমি তো সবসময় আর এই যে ভর কেন্দ্র থেকে অক্ষের দূরত্ব কিন্তু তুমি জানবা না, তাই না? সেক্ষেত্রে তোমার ডিফারেন্ট দূরত্ব, তোমার ডিফারেন্ট সূত্র তোমার আসবে। ধরো যদি এমন হয়, একটা সিম্পল জাস্ট একটা পয়েন্ট, এটা এতটাই ছোট পয়েন্ট যে এর ভর কেন্দ্র এর সাথে নগণ্য। মানে এই পয়েন্ট বস্তুটারই হচ্ছে ভর কেন্দ্র, এই পয়েন্টটাই ধরো, মানে এটা এতটাই ছোট যে আসলে দূরত্ব ম্যাটার করে না। সো এইটা যদি ধরো এই অক্ষের চারপাশে ঘুরে, ধরো এই অক্ষের চারপাশে এটা ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, হ্যাঁ এভাবে ঘুরতেছে, মানে এটা মনে করে কলমটা একটা পয়েন্ট, আমি এটাকে এভাবে ঘোরাচ্ছি। সো এই পয়েন্টের ভর যদি হয় এম, এবং এর থেকে এই অক্ষের, আচ্ছা এমটা কেটে গেল, এই পয়েন্টের ভর মনে করো এম, এবং এই এম থেকে এই অক্ষের দূরত্ব মনে করো হচ্ছে আর, তাহলে এই বস্তুটার আয়ের মান কত হবে, জড়তার ভ্রামক কত হবে, এম আর স্কোয়ার, তাই না? এটাকে আমি আরও বলতে পারতাম, কেও বলতে পারতাম। সো এই ক্ষেত্রে কিন্তু এম আর স্কোয়ার, যদি ভরটা বস্তুটা কি অনেক ছোট হয়, এক্ষেত্রে কি হবে, এম আর স্কোয়ার, মানে বেসিক যে সূত্র ছিল সেটাই। কারণ এটা কিন্তু ওইভাবে ছড়ানো ছিটানো ভর না। লাইক এই বস্তুটা কিন্তু শেপ এতটাই বাজে যে এর ভর কেন্দ্র এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। বাট ভরটা যদি হয় একটা পয়েন্ট ভর, তো ভর কেন্দ্র অবশ্যই পয়েন্টটাই হবে, তাই না? মানে মাঝেই হবে। যে মনে করো একটা ইলেকট্রন এতটাই ছোট যে ওর ভর কেন্দ্র আবার আমার আলাদা করে বের করা লাগবে না, কারণ ইলেকট্রনটা হচ্ছে যে দূরত্বে আসে ওর ভর কেন্দ্র তত দূরত্বেই থাকবে, তাই না? মানে এতটা ছোট। সো এই ক্ষেত্রে কিন্তু আমার এম আর স্কোয়ার, তাহলে এই সূত্রটা আমার কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, একটা ইলেকট্রন ঘুরতেছে তার ক্ষেত্রে অ্যাপ্লাই হতে পারে, তাই না? একটা প্রোটন ঘুরতেছে তার ক্ষেত্রে অ্যাপ্লাই হতে পারে। মোট কথা হচ্ছে ছোট জিনিস, একটা ছোট জিনিস যার ব্যাসার্ধ নগণ্য। এই ইলেকট্রনটা এতটাই ছোট যার ব্যাসার্ধ কি নগণ্য। এবার ইলেকট্রনের ব্যাসার্ধ আছে কিনা তো আমরা জানিও না। যাই হোক, এই ইলেকট্রনটা এত ছোট যে ব্যাসার্ধ কি আর হচ্ছে নগণ্য। যদি এমন হয়, তখন হচ্ছে এর দূরত্বই হবে কি এর ভরকেন্দ্র থেকে দূরত্ব সেম জিনিস। মানে ইলেকট্রন থেকে অক্ষের দূরত্ব যা হবে, ভরকেন্দ্র থেকে অক্ষের দূরত্ব কি হবে, সেম হবে। সো খুবই ছোট বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু এম আর স্কোয়ার বস্তু সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তোমাকে বুঝতে হবে কখন কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে। সবসময় কিন্তু সেম সূত্রে অ্যাপ্লাই তোমার হবে না। ওকে ওকে সো এবার আমরা দেখবো হচ্ছে সুষম দণ্ডের ক্ষেত্রে। হ্যাঁ, একটা সুষম দণ্ড বলতে কি আমি বোঝাচ্ছি হচ্ছে এমন, ধরো তোমার এমন একটা দণ্ড, এই একটা দণ্ড তোমার, হ্যাঁ এটা সুষম দণ্ড, কিন্তু এটা অনেক চিকন দণ্ড, মানে লম্বাটা ম্যাটার করে, প্রস্থটা ম্যাটার আসলে করে না, পুরুত্বটা ম্যাটার করে না। ধরলাম এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে, সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে আমার এল, হ্যাঁ সম্পূর্ণটা হচ্ছে এল। এখন যদি আমি এই দণ্ডকে এই মাঝখানের যে অক্ষ আছে, এই মাঝখান থেকে, হ্যাঁ আমি আঁকাই এটাকে, এই যে মাঝখান একদম মাঝ বরাবর যদি এই অক্ষের সাপেক্ষে ঘোরাই, ধরো এই কলমটা একটা দণ্ড, যদি আমি মাঝের একটা এই মাঝ বরাবর এই অক্ষের সাপেক্ষে ঘুরাই, মানে এই অক্ষের সাপেক্ষে ঘুরবে, হ্যাঁ এভাবে ঘুরবে। এই অক্ষটা কিন্তু কলমের মধ্যে থেকে থাকবে, বাট আমার কলম তার কলমের মধ্যে যাবে না, এই জন্য দেখাচ্ছি যে এইভাবে, হ্যাঁ এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে। যদি এভাবে ঘুরাই আমি, তখন কি হবে দেখো, এইখান থেকে এই দূরত্ব কিন্তু কত হবে, সরি এটা কিন্তু L/2, রাইট? এটা হচ্ছে L/2, এবং এটাও কত হবে, L/2। এই পুরোটা কিন্তু L। যদি এমন করে ঘুরাই, ধরলাম দণ্ডটার ভর হচ্ছে আমার M, তাহলে এই ক্ষেত্রে তোমার I এর মান হবে হচ্ছে mL² হচ্ছে 12। সুষম দণ্ড, কিন্তু অক্ষটা হবে কোন বরাবর, তার
মাঝ বরাবর, হ্যাঁ অক্ষ হবে কিন্তু মাঝ বরাবর, মাঝ বরাবর লিখছি দাঁড়ান ঠিক লিখছি কিনা জানি না, মিডিল লিখি, হ্যাঁ মিডিল বরাবর হচ্ছে আমার অক্ষ, তখন কিন্তু আমার সূত্র হবে ml²/12। কীভাবে আসছে ইন্টিগ্রেশন করে আসছে, আমি ইন্টিগ্রেশন এখন দেখাবো না, কারণ অনেক কিন্তু ইন্টিগ্রেশন আইডিয়া পর্যন্ত নাই, রাইট? এটা যখন তুমি ম্যাথের ইন্টিগ্রেশন চ্যাপ্টার পড়বা তখন কিন্তু আইডিয়া হবে। সো আমি টাইম ওয়েস্ট করবো না কোনো মতেই, কারণ এটা আমাদের প্রয়োজন হবে যতটুকু ততটুকু আমি পড়াবো, এর থেকে বাইরে বেশি পড়াবো না এখন। ওকে, সো ml²/12। এখন তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি যে এই দণ্ডের ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ কত, তো আমাদের কিন্তু সূত্র আছে যে আই এর মান কিন্তু আবার কার সমান, আই এর মান হচ্ছে এম কে স্কোয়ারের সমান, মানে এম ইন্টু চক্রগতি ব্যাসার্ধের স্কোয়ার এর সমান। সো আমি কিন্তু বলতে পারি এই সূত্রটা কার সমান, এম কে স্কোয়ার সমান, এবং সেখান থেকে কিন্তু আমি চাইলে কে বের করতে পারবো। দেখো এটা কিন্তু এম কে স্কোয়ার সূত্রটা না, এটা হচ্ছে একটা বেসিক সূত্র, এল এর মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করছি, কিন্তু আমি যদি বলি কে এর মাধ্যমে রিপ্রেজেন্ট করো এবং কে এর মানটা কত, সো আমাকে বলতেই পারে চক্রগতি ব্যাসার্ধ কত। তো তখন কিন্তু আমি বলতে পারবো যে এম কে স্কোয়ার, যা কথা দেখো এইটা হচ্ছে এই বস্তুর আই এর মান, আবার এইটাও হচ্ছে এই বস্তুর কি আই এর মান। সো এম কে স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে, এম এল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 12, রাইট? সো এম কাটা গেলে কিন্তু আমরা লিখতে পারি কে ইকুয়াল হচ্ছে এল ডিভাইড বাই √12। সো এই বস্তুর চক্রগতি ব্যাসার্ধ হচ্ছে এল ডিভাইড বাই √12, মানে এই বস্তুর ভর কেন্দ্র থেকে অক্ষের কি দূরত্ব হচ্ছে কত, এল ডিভাইড বাই 12 √12। আমি বোঝাতে পেরেছি।